সংসদ নির্বাচন সামনে রেখে ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ 10 আগস্ট, চূড়ান্ত তালিকা 31 আগস্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে জনগণের ধারণা নেই, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশের জন্য উপযোগী নয়। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর, 12 আগস্ট মনোনয়নপত্র বিতরণ, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট। বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে চীনকে আওয়ামী লীগের বাধা, জানান রাষ্ট্রদূত। বিচ্ছিন্ন রাখা হয় 1 দশক। সংবাদ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ, সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার এই তথ্য জানায় ইসি। দাবি আপত্তি যদি কারো থাকে তাদের জন্য সময় দেয়া হবে 21 আগস্ট পর্যন্ত। ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করার, কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হয়ে আসায় এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আগে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, খসড়া ভোটার তালিকায় যে 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই এই তালিকা প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের মানুষ এখনো এ বিষয়ে জানে না। জাতীয় প্রেসক্লাবে প্রয়াত ছাত্রদল নেতা শফিউল বারী বাবুর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কার নিয়ে বিএনপি ভীত নয় বলেও জানান মির্জা ফখরুল। রাজধানীর প্রেস ক্লাবে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় স্মরণ সভার। দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল সেই সকল। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা তার ত্যাগ ও অবদানকে স্মরণ করেন, সেই সাথে কর্মীদের তার মতো নির্ভীক ও আদর্শবান হওয়ার আহ্বান জানান। খুব ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জীবনেই তার রাজনীতির হাতে ঘড়ি। লক্ষ্মীপুরে গিয়ে দেখি, লক্ষ্মীপুর শহরে লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, প্যান্ট পরা, পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনায় হাজির হয়েছে। সভায় এ সময় শফিউল বারীর রাজনৈতিক দূরদর্শিতার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, অত্যাচার নির্যাতনের মুখেও আন্দোলন চালিয়ে গেছেন তিনি, হয়ে উঠেছেন অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে, যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল। আমরা এখানে ফুটপথে একটা সভা করছিলাম, পুলিশ চাপিয়ে পড়েছিল, পা দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ মুচলিকা দেয় নাই। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায়, কিন্তু সাধারণ মানুষ বিষয়টি বোঝে না বলে দাবি করেন তিনি। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টে লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এদিকে রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর 12টি বিষয়ে ঐকমত্য হওয়ায় কমিশনকে সাধুবাদ জানান বিএনপি মহাসচিব। জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওই দিনে ঘোষণা করা হবে ফল।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই আর চূড়ান্ত ভোটার তালিকা 11 আগস্ট। মনোনয়নপত্র বিতরণ 12 আগস্ট থেকে 18 আগস্ট আর জমাদানের শেষ তারিখ 19 আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 26 আগস্ট। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র শিবির। বিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে যদি নির্বাচনের সূচনা হয়, শুভ সূচনা হয়, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা উৎসবমুখর একটা ভালো একটা মেসেজ হবে। দীর্ঘ সময়ে শিক্ষার্থীদের যে দাবি ছিল ডাকসুর, সেই দাবি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। তবে তফসিল ঘোষণা হলেও নির্বাচন নিয়ে সংশয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ আর প্রশাসনের ভেতরে এখনো স্বৈরাচারের অনেক দোষর রয়ে গেছে। তাই সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয়ে ছাত্রদল। একটা গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজন করার জন্য, যেখানে নিয়মিত শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। কারণ আমরা দেখেছি যে ডাকসু বাংলাদেশের ইতিহাসে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আওয়ামী লীগের দোষর ছিল, তাদের যে একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া সেটি শুরু করা যায়নি। ছাত্র সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত এই পুরো প্রক্রিয়াগুলোকে অন্তত একটা ইতিবাচক দিকে এনেই যদি ছাত্র সংসদ নির্বাচন করে, তাহলে এটি অত্যন্ত গুরুত্ব আরোপ হবে বলে মনে হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবাই একমত, কিন্তু প্রধান উপদেষ্টা নিয়োগে জটিলতা কাটেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিয়োগের বিষয়টি সংসদে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে দুর্বল হবে নির্বাহী বিভাগ। বলেন, সংবিধানে প্রতিষ্ঠানের নিয়োগ বিধি না রেখে কঠোর আইনের মাধ্যমে জবাবদিহিমূলক ব্যবস্থায় ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে। বিচার বিভাগকে এর বাইরে রাখার বিষয়ে সবাই একমত। এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে, তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য, এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে সবাই একমত। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে আমরা সকলেই একমত। মোটা থেকে একটা একমতের জায়গা হলো যে পূর্বে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বাধ্যতামূলকভাবে সাবেক বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করা হয়েছিল, সেই জায়গাটা আমরা রাখার পক্ষপাতী নই। শুধু শাস্তি দিতেই মানবতা বিরোধী সহ সব অপরাধের বিচার নয়, বরং কেউ যেন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের ওপর দমন পীড়ন চালাতে না পারে, তাও নিশ্চিত করবে এই বিচার। জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংস্কার কর্মসূচির পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের আইনি জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করছি আমরা। বিচার কেবল শাস্তি নিশ্চিত করবে এমন নয়, মানবতা বিরোধী অপরাধের বিচার এটাও নিশ্চিত করবে যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কেউ যেন নিজের জনগণকে দমন বা ধ্বংস করতে না পারে। কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা 8 আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও হামলা চালাতে পারে, এই শঙ্কায় বিশেষ সতর্কতা জারি করে সোমবার একটি বিবৃতি দিয়েছে পুলিশ।
পরে মঙ্গলবার পুলিশের বিশেষ শাখা এসবি জানিয়েছে, সন্দেহভাজন যানবাহনে তল্লাশি ছাড়াও গ্রেপ্তার অভিযান এবং অনলাইন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে। দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এরই মধ্যে স্থগিত হয়েছে দলটির রাজনৈতিক কার্যক্রম। তবে সংগঠনটির নেতাকর্মীরা দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর বলে ধারণা গোয়েন্দাদের। দলটির সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন শঙ্কায় আগামী 11 দিন দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ অভিযান চলবে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। এ সময় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো তাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে, সেই প্রেক্ষিতে তারা হয়তো অধিকতর সতর্কতার জন্য আমাদেরকে আগে থেকে এটা জানাইছে, সো দ্যাট পুলিশ যে ইউনিটগুলো আছে তারা যেন আরও সক্রিয় থাকে, সজাগ থাকে, যেন কোনো ধরনের নাশকতা বা আমাদের জানমালের বা পাবলিক সেফটি এবং সিকিউরিটির কোনো হ্যাম্পার্ড না হয়। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, সাইবার নজরদারি এবং গ্রেপ্তার অভিযান জোরদারের নির্দেশও দেয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব এবং আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো, এই প্ল্যাটফর্মগুলো, ওপেন প্ল্যাটফর্মগুলো, এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে। এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এটার ব্যাপারে সতর্ক আছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এমন নির্দেশনা মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। নাশকতা ঠেকাতে কঠোরতার পাশাপাশি গ্রেপ্তারের নামে যাতে গণগ্রেপ্তার করা না হয় তাও নিশ্চিতের তাগিদ তাদের। নাশকতার যে সম্ভাবনা দেখছেন, সেই জায়গাতে যারা এটির পরিকল্পনা করছেন বা নাশকতা করবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু একটি সতর্কতা কিংবা একটি প্রতিরোধ হিসেবে কাজ করবে। গত 12 মে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে চীনকে বাধার মুখোমুখি হতে হয়েছিল। কথা জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, গত 10 বছর বিরোধী দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ঢাকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বেইজিং। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের এবারের আলোচনায় অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় নির্বাচন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, চীন নেতৃত্বাধীন নতুন প্ল্যাটফর্ম, রোহিঙ্গা সহ নানা ইস্যুতে বেইজিংয়ের মনোভাব তুলে ধরেন তিনি। প্রশ্ন ছিল, 5 আগস্টের পর চীনে বেশ কয়েক দফা সফর করেছেন বিএনপি জামাতের জ্যেষ্ঠ নেতারা, আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি কেন? গত 10 বছরে কি অবস্থা ছিল আপনারা বুঝতে পারেন। আমরা কেন এ ধরনের অবস্থার মুখোমুখি হয়েছিলাম? চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। তবে গত 10 বছরে বিএনপি জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। এখন এই সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয় মন্তব্য করে ইয়াও ওয়েন বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। সব নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, যা হবে সুষ্ঠু ও স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার এই ধরনের একটি নির্বাচন আয়োজন করতে পারবে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে বলেও দাবি করেন চীনা রাষ্ট্রদূত। বলেন, মার্কিন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথে সাংঘর্ষিক। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের আগ্রহের কথা আবারও তুলে ধরেন ইয়াও ওয়েন। আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিস্তা মহাপ্রকল্প নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা অপেক্ষা করছি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এই প্রকল্পের জন্য সহযোগিতার প্রস্তাব করার। আমাদের অবস্থান হলো, বাংলাদেশ যদি চায়, চীন এই প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত। চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এর মূলে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষের বিরোধী জোট নয়। উন্নত ও সমৃদ্ধি প্রতিবেশী গড়ে তোলা ও তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই চীনের লক্ষ্য। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
যারা বাংলাদেশের স্থপতি তাদের বাদ দিয়ে একজনকে জাতির পিতা ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার অংশ হিসাবে দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পথসভায় একথা বলেন নাহিদ। তিনি বলেন, মাওলানা ভাসানীর অবদান না থাকলে শেখ মুজিব তৈরি হতো না। বাংলাদেশে শুধু একজন নয়, কয়েকজন জাতির পিতা রয়েছেন বলেও মন্তব্য করেন নাহিদ। এ সময় রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাটে জড়িতদের বিচারের দাবি জানান এনসিপি নেতা। বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় তাদের দল। এর আগে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে হতাহতদের স্বজনদের সাথে মত বিনিময় করেন। শেরেবাংলা ফজলুল হক, মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। রাউজানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়ি বহরে হামলার জেরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। বিকালে উপজেলার সর্তারঘাট এলাকায় এই ঘটনা ঘটে। গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ জানান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে রাউজান যাচ্ছিলেন তারা। এ সময় সর্তারঘাট এলাকায় একটি পক্ষ তাদের গাড়ি বহরে হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় গোলাম আকবর খন্দকারের অনুসারীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গোলাম আকবর খন্দকার সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেহেরপুরের গাংনী দিয়ে 18 জন বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। দুপুরে কাজীপুর সীমান্ত দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বিজিবি জানায়, দুপুরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে হেফাজতে নেওয়া হয়। আটককৃতদের মধ্যে 7 জন নারী ও 11 জন পুরুষ রয়েছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। আটককৃতরা জানায়, কাজের সন্ধানে বিভিন্ন সময় তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে দুপুরে কাজীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% পাল্টা শুল্ক কমাতে ওয়াশিংটনে আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার আলোচনা। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রতিনিধিরা। এই লক্ষ্যে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, আমদানি ঘাটতি কমানোর অংশ হিসাবে কয়েক বছরের মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার। এছাড়া দেশটি থেকে এলএনজি, সামরিক সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক 10 থেকে 20% মধ্যে হতে পারে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।